আজকের এই ভিডিওতে কবি জীবনানন্দ দাশের লেখা তোমাদের নবম শ্রেণীর পাঠ্য আকাশে সাতটি তারা কবিতাটির প্রতিটি শব্দ প্রতিটি লাইন ধরে ধরে এমনভাবে বোঝানো হয়েছে যে আজকের এই ভিডিওটি দেখার পরে এই কবিতাটি তুমি কোনো দিনও ভুলবে না। আজকের এই ভিডিওতে থাকছে এই কবিতাটির খুব সহজভাবে বিশ্লেষণ, আর এই কবিতা থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। কবির মৃত্যুর পর 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত এই কাব্যে বাংলার প্রকৃতির অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদানকে তিনি ঠাঁই দিয়েছেন, যাতে আমরা এই বাংলাকে নতুনভাবে খুঁজে পাই। আমরা এবার মূল কবিতার আলোচনায় চলে যাই। কবি জীবনানন্দ দাশের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। আমরা এবার কবিতার মূল আলোচনায় চলে যাই। আকাশে সাতটি তারা লিখেছেন জীবনানন্দ দাশ। আকাশে সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। কি বললাম? রূপসী বাংলা কাব্যগ্রন্থটি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রূপসী বাংলা কাব্যগ্রন্থে 61টি কবিতা আছে। তার মধ্যে আকাশে সাতটি তারা 6 সংখ্যক কবিতা। তাহলে কত নম্বর কবিতা রূপসী বাংলার? 6 সংখ্যক কবিতা। এটাও লিখে রাখো, 6 সংখ্যক কবিতা। কাব্যের 6 সংখ্যক কবিতা। আকাশে সাতটি তারা কবিতাটি সনেট ধর্মী কবিতা, যাকে বাংলায় বলা হয় চতুর্দশপদী। কি বললাম? চতুর্দশপদী বা সনেট। এবার আমাদের জানা প্রয়োজন যে সনেট বলতে কি বোঝায় বা চতুর্দশপদী কবিতা কি। সনেট হলো একই দৈর্ঘ্যের 14টি পংক্তিতে ও একটি বিশেষ ছন্দরীতিতে যখন কবি তার মনের একটি সামগ্রিক ভাব কল্পনাকে কবিতার মধ্যে তুলে ধরেন, ঠিক আছে, তাকে বলা হয় সনেট ধর্মী কবিতা। তাহলে এই সনেট ধর্মী কবিতার 14টি লাইন থাকবে। আমাদের এই আকাশে সাতটি তারা কবিতাটি পেত্রার্কীয় সনেটের অন্তর্ভুক্ত। সনেটকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যে পেত্রার্কীয় সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, এইভাবে ভাগ করা হয়। পেত্রার্কীয় সনেট, ইতালীয় সনেট, যাকে পেত্রার্কের নাম অনুযায়ী পেত্রার্কীয় সনেটও বলা হয়। এই সনেটে 2টি ভাগ রয়েছে বা 2টি পর্ব রয়েছে। পংক্তি কাকে বলে? কবিতার লাইনকে বলা হয় পংক্তি, তাই তো? আমরা সনেট কাকে বলে সে কথা বলতে গিয়ে বললাম যে 14টি পংক্তি থাকবে। দেখো এই কবিতাতেও 14টি লাইন আছে। 1 2 3 4 5 6 7 8। প্রথম স্তবকে 8টি লাইন আছে, আর পরের স্তবকে 1 2 3 4 5 6 6টি লাইন আছে, তাই তো? সনেট 2টি পর্বে বিভক্ত বা এর 2টি ভাগ রয়েছে। যে ভাগটি 8টি পংক্তিতে রয়েছে তাকে বলা হয় অষ্টক। তাকে বলা হয় অষ্টক। ইংলিশে বলা হয় অক্টেভ। আর যেটি 6টি লাইনে রয়েছে তাকে বলা হয় শতক। ইংলিশে যাকে বলা হয় সেস্টেট।
তাহলে অষ্টকে থাকবে 8টি লাইন আর শতকে থাকবে 6টি লাইন। এই অষ্টকের মধ্য দিয়ে কি বোঝানো হয়? প্রথম এই 8 পংক্তিতে প্রশ্ন বা বিবরণের মাধ্যমে কবিতার মূল যে ভাববস্তু তার একটা আভাস দেয়া হয় এই অষ্টকের মধ্য দিয়ে। অর্থাৎ অষ্টকের মধ্য দিয়ে কবিতার মূল যে ভাববস্তু সে কথা বলা হয়। আর শতকের মধ্য দিয়ে সেই ভাববস্তু বা সেই প্রশ্নের উত্তর বা সমাপ্তি ঘোষণা করা হয়। হ্যাঁ, সমাপ্তি বোঝানো হয় পরবর্তী 6টি লাইনে, যাকে বলা হয় ষষ্ঠক। অনেকে এই আকাশে 7টি তারাকে সনেটধর্মী কবিতা বলতে নারাজ, অর্থাৎ তারা বলতে চান না। তার কারণ সনেটের আরও বৈশিষ্ট্য রয়েছে, সেই সকল বৈশিষ্ট্য এই কবিতাতে নেই। সেই জন্য অনেকেই এই কবিতাটিকে সনেট বলতে চান না। তবে আমরা একথা বলতেই পারি যে আকাশে 7টি তারা কবিতাটি একটি সনেট ধর্মী কবিতা। কবিতার প্রথমে কবি বলছেন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, অর্থাৎ সন্ধ্যাবেলার কথা এখানে বলা হচ্ছে। কোন সময়? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলার চিত্র এখানে ধরা পড়েছে। 7টি তারা বলতে কবি সপ্তর্ষিমণ্ডলকে বুঝিয়েছেন। আবার কেউ কেউ বলেন যে যে কোনো 7টি তারার কথাই কবি বলেছেন। সপ্তর্ষিমণ্ডলকে এখানে 7টি তারা হিসেবেই বোঝানো হয়েছে বলে আমরা বলতে পারি। সপ্তর্ষিমণ্ডলে আমরা জানি যে 7টি তারা থাকে। এই 7টি তারাকে একত্রে বলা হয় সপ্তর্ষিমণ্ডল। এই 7টি তারা 7টি ঋষির নাম অনুসারে নামকরণ করা হয়েছে। সেই ঋষির নাম কি কি আমরা একটু জেনে নেব, তোমরা লিখে নাও। প্রথমে আমরা বলতে পারি মরীচি, 2 নাম্বার অত্রি, 3 অঙ্গিরা, 3 নাম্বার অঙ্গিরা, 4 নাম্বার পুলস্ত, 5 পুলহ, 6 ক্রতু, 7 বশিষ্ঠ। এই 7 জন ঋষির নাম অনুসারে 7টি তারার নামকরণ করা হয়েছে, যাদের একত্রে বলা হয় সপ্তর্ষিমণ্ডল। কবি বলছেন যে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। আকাশে যখন 7টি তারা উঠেছে তখন কবি ঘাসের ওপর বসে থাকেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো। কামরাঙা হলো 5 শিরাযুক্ত এক ধরনের টকযুক্ত ফল। হ্যাঁ, তাকে বলা হয় কামরাঙা। কেন কামরাঙা লাল মেঘ বলা হচ্ছে? সূর্য যখন সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে অস্ত যাচ্ছে সেই সময়ে মেঘটা লাল রঙের দেখাচ্ছে। আকাশটা তোমরা দেখবে যে একটু লালচে আভায় ভরে যায়। হ্যাঁ, সেই আকাশে থাকা মেঘের বর্ণ লালচে বর্ণ ধারণ করে। সেই লাল মেঘ দেখতে কার মতো? কামরাঙার মতন। কামরাঙা যখন পেকে যায় তখন লাল রং হয়ে যায়। সেই কামরাঙা ফল সাধারণত সবুজ রঙের হয়ে থাকে, কিন্তু যখন পেকে যায় সেই কামরাঙা তখন আস্তে আস্তে হলুদ হয়ে লাল রং ধারণ করে। সেই কামরাঙার মতন লাল মেঘ আকাশে দেখা যায়। সেই কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। মণিয়া হলো এক ধরনের বাদামি রঙের ছোট্ট পাখি। আমরা গ্রাম বাংলায় এই পাখিকে দেখতে পাই। সেই মৃত মণিয়া পাখির মতন গঙ্গাসাগরের ঢেউয়ে কামরাঙা লাল মেঘ যেন ডুবে গেছে।
অর্থাৎ দিগন্তে যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময়ে আকাশের লাল মেঘকে পাকা কামরাঙা ফলের মতন লাল দেখাচ্ছে, আর সেই মেঘ মৃত মুনিয়ার মতন সেই গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। অর্থাৎ সূর্য যখন গঙ্গাসাগরের সেই দিগন্তের দিকে অস্ত যাচ্ছে সেই সময় মেঘ যেন মৃত মুনিয়া পাখির মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। গঙ্গাসাগর হলো দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপ, যেখানে গঙ্গাসাগরের মেলা হয়। এখানে গঙ্গা আর বঙ্গোপসাগর এক হয়ে গেছে, ঠিক আছে? সেই গঙ্গাসাগরে সেই কামরাঙার মতন লাল মেঘ ডুবে যাচ্ছে। তাকে দেখে কি মনে হচ্ছে? যেন মৃত মুনিয়া পাখির মতো। তোমরা যখন এই কবিতাটা পড়ছো তখন সেই পরিবেশটা মনে মনে কল্পনা করো, তাহলে দেখবে এই কবিতাটা সহজেই তোমাদের মনের মধ্যে গেঁথে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। শান্ত অনুগত, অনুগত মানে বাধ্য। হ্যাঁ, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সেই নীল সন্ধ্যা শান্ত অনুগতের মতো হাজির হয়েছে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী মানে যার অনেক চুল রয়েছে মাথায়, তাই তো? এই বাংলার এই সন্ধ্যাকে বলা হচ্ছে কেশবতী কন্যা। চুলের রং কালো হয়, সেই জন্যে যখন সন্ধ্যা নামছে সন্ধ্যার অন্ধকারকে দেখে কেশবতী কন্যা মনে হচ্ছে। কবি মনে করেছেন কোনো কেশবতী কন্যা তার চুল মেলে দিয়ে হাজির হয়েছেন, অর্থাৎ সন্ধ্যার সেই অন্ধকারকে এখানে কেশবতী কন্যার সঙ্গে কবি তুলনা করছেন। দেখো, এখানে কবি জীবনানন্দ দাশ প্রকৃতিকে প্রিয়া বা প্রেমিকা বা প্রেয়সী রূপে কল্পনা করেছেন। বেশিরভাগ কবিরাই বঙ্গভূমিকে জননী রূপে দেখেছেন, কিন্তু জীবনানন্দ দাশ প্রকৃতিকে প্রিয়া বা প্রেমিকা রূপে কল্পনা করেছেন। বাংলার এই নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। কবি বলছেন যে আমার চোখের ওপর মুখের ওপর সেই কেশবতী কন্যার কেশ বা চুল ভাসছে, অর্থাৎ সব কিছুই অন্ধকারে ছেয়ে গেছে। কবি কল্পনা করছেন যেন সেই কেশবতী কন্যার চুল কবির মুখের ওপর এসে পড়ছে। পল্লী বাংলার প্রত্যেকটি উপাদানের ওপরেই সেই কেশবতী কন্যার চুল এসে পড়ছে। আসলে সন্ধ্যার অন্ধকারে চারপাশটা ঢেকে যাচ্ছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এই রূপসী বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই। বাংলার প্রকৃতির যে সৌন্দর্য সেটা পৃথিবীর আর কোথাও নেই। তাই কবি বলছেন পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। কবি বলছেন যে এরকম কোথাও দেখিনি যে সেই কেশবতী কন্যার চুলের চুমা, চুমা মানে চুম্বন, চুমু খাওয়া, হিজলে কাঠালে জামে ঝরে পড়ছে সেই চুম্বন। হিজল কি? হিজল হলো এক ধরনের গাছ যেটি পুকুর বা নদী বা অন্যান্য জলাশয়ের ধারে দেখা যায়। এদের ডালপালাগুলো একটু ছড়িয়ে থাকে। হ্যাঁ, এদের সুন্দর সুন্দর ফুল হয় আর চতুষ্কোণের মতন ফল হয়। সেই গাছগুলোকে বলা হয় হিজল গাছ। হ্যাঁ, সেই হিজল গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, হ্যাঁ, সেখানে সন্ধ্যার অন্ধকার এসে পড়েছে। মনে হচ্ছে
কবি মনে করেছেন সেই কেশবতী কন্যা তার ঘন কালো চুল দিয়ে সেই হিজল কাঁঠাল জাম গাছে চুম্বন করছেন। অর্থাৎ এই গাছগুলোতেও সন্ধ্যার অন্ধকার এসে নেমেছে, সেই জন্যে মনে হচ্ছে যে সেই কেশবতী কন্যার কালো চুল এসে যেন সেই গাছগুলোতে চুম্বন করছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। সেই চুলের বিন্যাসে স্নিগ্ধ একটা গন্ধ ভরে উঠছে চারপাশে। বাংলার প্রকৃতির বিভিন্ন উপাদানের যে স্নিগ্ধ গন্ধ, সেই গন্ধ চারপাশে ঝরে পড়ছে রূপসীর চুলের বিন্যাসে। অর্থাৎ যে অন্ধকার চারপাশে ছড়িয়ে পড়েছে সেখানে সেই স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ছে। পরের স্তবকে আমরা এবার দেখব, কবি বলছেন, পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ। কলমি হলো এক ধরনের জলজ শাক, হ্যাঁ, জলে জন্মায় এক ধরনের শাক। ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, ঘ্রাণ মানে গন্ধ। হাঁসের পালক, স্বর। স্বর হলো ঘাস জাতীয় নলখাগড়া গাছ, তাকে বলা হয় স্বর। পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। কবি বলছেন যে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ। অর্থাৎ এদের যে ঘ্রাণ অর্থাৎ গন্ধ, তার কথা কবি বলছেন। পল্লী বাংলার এই বিভিন্ন উপাদানের মধ্যে যে গন্ধ রয়েছে তার নিজস্ব যে গন্ধ, সেই গন্ধ চারপাশে ভরে উঠেছে। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। কোনো মেয়ে যখন চাল ধুচ্ছে তার হাতটি ভিজে যাচ্ছে, সেই ভিজে হাত, শীত হাতখান। শীত হাতখান কেন বলা হচ্ছে? অর্থাৎ চাল ধোয়ার সময় সেই কিশোরীর হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই বলা হচ্ছে শীত হাতখান। এরপরেই দেখো কবি বলছেন, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এখানে বেদনার কথা প্রকাশ পাচ্ছে। মুথা ঘাস হলো এক ধরনের শক্ত আগাছা ঘাসের মতন, হ্যাঁ। কিশোর যখন হেঁটে যাচ্ছেন তখন সেই মুথা ঘাসকে মারিয়ে যাচ্ছে। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। রাস্তা দিয়ে যারা হেঁটে যায় তারা সেই লাল লাল বটের ফলকেও মারিয়ে যায়। তার যে ব্যথা, সেই ব্যথার কথা এখানে জীবনানন্দ দাশ তুলে ধরেছেন। আসলে বাংলা প্রকৃতির যে তুচ্ছাতি তুচ্ছ উপাদানগুলো রয়েছে, সেই উপাদানের কথা কবিতায় তুলে ধরেছেন। সেই ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, সারাদিনের ব্যস্ততার শেষে সেই মুথা ঘাস, লাল লাল বটের ফলের যে মারিয়ে যাওয়া, তার ব্যথার কথা কবি তুলে ধরেছেন। দিন শেষে ক্লান্ত নীরব বাংলার পরিবেশের কথা কবি তুলে ধরেছেন। বলছেন, এরই মাঝে বাংলার প্রাণ। অর্থাৎ এই নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান, কিশোরের পায়ে দলা যে মুথা ঘাস, পথচারীদের পায়ে দলা যে বটের ফল, এসবের মধ্যে বাংলার প্রাণ রয়েছে। অর্থাৎ এই সমস্ত কিছুকে নিয়েই বাংলার প্রাণ, এগুলো বাংলার উপাদান। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। অর্থাৎ কেশবতী কন্যারূপী সন্ধ্যা যখন বাংলায় নেমে আসে, সেই সময়ে
কাঁঠাল, জাম, হিজল গাছগুলোতে যখন তার কালো চুল দিয়ে চুম্বন করে, গ্রাম বাংলার প্রতিটি উপাদানের গন্ধ যখন কবি পান, সেই সময়ে কবি বুঝতে পারেন যে আকাশে 7টি তারা ফুটে উঠেছে। অর্থাৎ গ্রাম বাংলার সন্ধ্যাবেলার যে পরিবেশ, তাতেই কবি বুঝতে পারেন আকাশে 7টি তারা ফুটে উঠেছে। কবি টের পান মানে কবি বুঝতে পারেন। কবিকে গ্রাম বাংলার এই মুহূর্তগুলো, এই উপাদানগুলো মনে করিয়ে দেয় যে বাংলার বুকে সন্ধ্যা নেমেছে, আকাশে 7টি তারা ফুটে উঠেছে। পল্লী বাংলার অতি তুচ্ছ যে উপাদানগুলো রয়েছে, যাকে হয়তো আমরা চোখ দিয়ে দেখি কিন্তু অতটা গুরুত্ব দিই না, সেই গ্রাম বাংলার উপাদানগুলোকেই জীবনানন্দ দাশ তার কবিতাতে ঠাঁই দিয়েছেন। রূপসী বাংলার এই সন্ধ্যাবেলার পরিবেশকেই কবি আকাশে 7টি তারা কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। আর সন্ধ্যাবেলার এই পরিবেশ কবিকে মনে করিয়ে দেয় যে আকাশে 7টি তারা উঠেছে। কবি বুঝতে পারেন। এবার আমরা এই কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতন, সেই প্রশ্নগুলো নিয়ে এবার আমরা কথা বলবো। দেখো, প্রথম দিকে আছে, প্রথম স্তবকে, যে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এই লাইনটা খুব ভালোভাবে তৈরি করবে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মনিয়া কি? কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, এ কথা কেন বলেছেন কবি, বা এ কথার মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে? এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরের যে অংশটা রয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট এই লাইনটাও, যে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। প্রশ্ন আসতে পারে যে বাংলার এই নীল সন্ধ্যা কেমনভাবে এসেছে, কেমনভাবে বাংলার এই নীল সন্ধ্যা এসে হাজির হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমার মুখের পরে চুল তার ভাসে। কার চুল ভাসে, কেন কবি এ কথা বলেছেন? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো, জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। রূপসীর চুলের বিন্যাসে কিসের গন্ধ ঝরে, কিভাবে ঝরে? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, এরই মাঝে বাংলার প্রাণ। কার মাঝে বাংলার প্রাণ? আর বাংলার সেই প্রাণের পরিচয় দাও, বাংলার সেই রূপের পরিচয় দাও। কবিতা অনুসরণে প্রশ্নের উত্তরটি লিখতে হবে। অথবা আসতে পারে যে কবি বাংলার যে সন্ধ্যাবেলার রূপ বর্ণনা করেছেন তার পরিচয় দাও। ঠিক আছে, শেষ লাইনটাও খুব ইম্পর্টেন্ট, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। কবি কিভাবে টের পান বা কবি কিভাবে বুঝতে পারেন যে আকাশে 7টি তারা ফুটে উঠেছে? দেখো, আমি এতগুলো প্রশ্ন বললাম, তোমরা হয়তো বলতে পারো যে এতগুলো প্রশ্ন, তাহলে তো সব প্রশ্নই বলা হয়ে গেল, তাহলে কি প্রতিটা লাইনই গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা যদি 2 বা 3টে প্রশ্ন এখান থেকে ভালোভাবে রেডি করতে পারো, তাহলে এই সব প্রশ্নের উত্তর তার মধ্যেই থাকবে, তার মধ্যেই আছে। কি সেই প্রশ্ন? দেখো, আমি এখানে বললাম যে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, কবি কিভাবে টের পান? এই প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করবে। আরেকটি প্রশ্ন দেখো,
এরই মাঝে বাংলার প্রাণ। কার মাঝে বাংলার প্রাণ? বাংলার প্রাণ বলতে কবি কি বুঝিয়েছেন? আরেকটি প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। হ্যাঁ, এই তিনটে প্রশ্ন করলেই বাকি প্রশ্নগুলোর উত্তর চলে আসবে। হ্যাঁ, বাকি প্রশ্নগুলোর উত্তর এর মধ্যে থেকেই তোমরা লিখতে পারবে। তাহলে কোন কোন প্রশ্ন বললাম? আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। বাংলার নীল সন্ধ্যাকে কবি কেমনভাবে বর্ণনা করেছেন? এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার প্রাণ বলতে কবি কি বুঝিয়েছেন? আর আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। কবি কিভাবে টের পান বা বুঝতে পান? এই তিনটে প্রশ্নের মধ্যে থেকেও তুমি যদি এই আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, এই প্রশ্নটাও যদি খুব ভালোভাবে তৈরি করে যাও, তাহলে কবিতার অনেকটা অংশ, প্রায় সমস্ত অংশটাই কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এই তিনটে যে প্রশ্ন বললাম, যে তিনটে প্রশ্ন করলে বাকি প্রশ্নগুলোরও উত্তর তোমাদের তৈরি হয়ে যাবে, এই তিনটে প্রশ্নের মধ্যে থেকেও এই আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, এই প্রশ্নটাও যদি করে যাও, এই একটিমাত্র প্রশ্নের মধ্যে থেকে কিন্তু বাকি সমস্ত প্রশ্নেরই উত্তর চলে আসবে। ঠিক আছে? অর্থাৎ এই আসিয়াছে শান্ত অনুগত, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের তৈরি করে যেতেই হবে। তবে আমি বলবো এই প্রশ্নটা তো তৈরি করবেই, তার সঙ্গে বাকি যে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম, হ্যাঁ, সেই প্রশ্ন দুটোও তৈরি করে যাবে। এই তিনটে প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করে যাবে। আর বাকি প্রশ্নগুলোর উত্তর দেখবে এই তিনটে প্রশ্নের উত্তরের মধ্যেই চলে আসছে। আশা করি তোমরা এই কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর এই কবিতাটা তোমরা বারবার পড়ে একেবারে মুখস্থ করে ফেলো। ঠিক আছে? কবিতা যদি তোমাদের মুখস্থ থাকে, তাহলে দেখবে যে তোমরা কবিতার উত্তর তোমরা খুব ভালোভাবে লিখতে পারছো। ঠিক আছে? সেই জন্যে বলছি তোমরা কবিতাটা খুব ভালোভাবে মুখস্থ করবে।